রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সংবাদের সাথে আছি আমি আফসারউদ্দিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দর্শক, এই মুহূর্তে কিংবদন্তি শিল্পী ইন্দ্র কিশোরের শেষকৃত্য অনুষ্ঠানের বিষয়ে কথা বলছেন তার বোন জামাই। আমরা সরাসরি যুক্ত হচ্ছি রাজশাহীতে। ওই আমাদের বেরিয়াল গ্রাউন্ড যেটা, সেটাই একটা জায়গা আছে তাদের পারিবারিক, যেখানে তার মা, তার বাবা, তার ভাই, তার ভাইয়ের ছেলেদের ওখানে দেওয়া আছে, সেখানেও জায়গা আছে। কিন্তু তার নিজস্ব একটা সিলেকশন ছিল যে আমি এই জায়গাটা নিতে চাই। সেটা আমাদের বেরিয়াল গ্রাউন্ডে ঢুকবার সাথে সাথে সেটা তার সিলেকশন। আমরা সেই অনারটা তাকে দিতে চাই, কাছ থেকে সেই অনার দিয়া সেই জায়গাটাই তাকে দিতে চাই। আমরা আরেকবার একটু জানতে চাই যে শেষকৃত্য অনুষ্ঠানটা কবে হচ্ছে? টেন্টেটিভ, আমি একবার বলেছি, আরেকবার বলি, নির্ভর করে তার ছেলে মেয়েদের আশার উপরে। তবে আপাতত ভাবছি 15 তারিখে সকাল 9টা থেকে 4টা পর্যন্ত বিভিন্ন জায়গার আনুষ্ঠানিকতা শেষ করে 4টার দিকে আমরা বেরিয়াল গ্রাউন্ডে তার মৃত্যুদেহ। মায়ের একই জায়গায়, কিন্তু একই মানে পাশে না, তার একই কবরস্থানে, কিন্তু একই জায়গা না। ধন্যবাদ আফসার। আমরা কথা বলছিলেন এখানে যে এন্ড্রু কিশোরের যিনি দুলাভ ভাই বোন জামাই, এবং যিনি এন্ড্রু কিশোর যখন এই বাড়িতে চিকিৎসাধীন ছিলেন, যার তত্ত্বাবধানে ডাক্তার প্যাট্রিক বিপুল বিশ্বাস তিনি এতক্ষণ ব্রিফ করছিলেন যে কবে নাগাদ কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের শেষকৃত্য অনুষ্ঠান করা হবে। তিনি যেটি বলছেন তার ছেলে মেয়ের আশা উপলক্ষে। তবে সম্ভব একটি দিনক্ষণ যেটি পাওয়া গেল সেটি হলো যে 15 তারিখের দিকে তারা এটি একটি করতে পারেন। আমরা কিছুক্ষণ আগেও যখন কথা বলেছি, তারা পারিবারিকভাবে এরকমটি সিদ্ধান্ত নিচ্ছেন। তবে যেহেতু বারবারই টিকিট পাওয়া নিয়ে একটু মুশকিল হচ্ছে, টিকিট ক্যান্সেল হচ্ছে, ফলে এইটি তারা এখনও বলছেন না যে 15 তারিখেই হবে, এমনটি নয়। তবে ছেলেমেয়েরা যেদিন আসবেন ঠিক সেইটিকে নির্ভর করেই একটি ডেট করা হবে, এবং তারপরেই যা যা করা হবে সেটিও তিনি বলেছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে তার মরদেহ রাখা হবে, রাজশাহী কলেজে রাখা হবে, যাতে কিংবদন্তি এই শিল্পীকে সবাই শ্রদ্ধা জানাতে পারেন। আমরা যদি এখনও দেখি, এখানে আছেন প্যাট্রিক বিপুল বিশ্বাস, যিনি তার এই যে কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোরকে শেষ সময় পর্যন্ত তিনি দেখেছেন। আমরা তার কাছ থেকে শুধুমাত্র এইটুকু একটু জানতে চাই যে শেষ ইচ্ছে হিসেবে উনি কোনো কিছু পোষণ করেছিলেন কিনা, এই কিংবদন্তি শিল্পীর জন্য আপনাদের পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে কোনো প্রত্যাশা আছে কিনা? সরকারের কাছে প্রত্যাশা না, শুধু কিশোর বারবার বলে গেছে যে বাংলাদেশ তথা প্রধানমন্ত্রী সে যখন সিঙ্গাপুরে যাবে চিকিৎসার জন্য, তখন তার হাত বাড়িয়ে দিয়েছেন। শুধু তাই না, সিঙ্গাপুরে গিয়া যখন তার খরচ আরও বেড়ে যাচ্ছিল, যেটা তাদের ফ্যামিলির পক্ষ থেকে বেয়ার করা কঠিন ছিল, তখন প্রধানমন্ত্রী তার এই সাপোর্ট আরও বাড়িয়ে দিয়েছেন। ওখানকার এমবাসি কিশোরকে এসে জানালো যে তোমার যাবতীয় খরচ আমরা বহন করব। করোনার সমস্যা শুরু হওয়ার আগ পর্যন্ত তারা তার যাবতীয় খরচটা তারা বহন করছিল। কিন্তু তারপরে করোনার যখন লোক আসলো, তখন তো প্রধানমন্ত্রীর স্বাভাবিক কথা, শুধু একা না, দেশব্যাপী প্রচুর সমস্যা। সেই জন্য ওরা বলল যে এরপরে হয়তো আমাদের পক্ষে এরকম ডাইরেক্ট সব খরচ বহন করা সম্ভব নাও হতে পারে। তো সেই জন্য প্রধানমন্ত্রী তথা বাংলাদেশ সরকার তার জন্য যা কিছু করেছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আমরা চিরদিন তার প্যাট্রিক বিপুল বিশ্বাস আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আফসার, আপনি শুনছিলেন যে সরকার এই কিংবদন্তি শিল্পীর জন্য যা যা করেছেন, এজন্য পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানানো হয়েছে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে আপনার কাছে আফসার। শাহেদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জনপ্রিয় শিল্পী এন্ড্রু কিশোরের অন্তিম যাত্রার বিষয়ে জানাচ্ছিলের সহকর্মী কাজী শাহেদ। চলে যাচ্ছে অন্য প্রসঙ্গে। ফের রক্তাক্ত হলো পাহাড়। এবার বান্দরবানের রাজবিলার বাগমারা এলাকার জেএসএস এর 2 গ্রুপের মধ্যে গোলাগুলিতে জেএসএস
সংস্কার এর জেলা সভাপতি রতন সহ 6 সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন প্রাথমিকভাবে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলেন জেএসএস সংস্কারের জেলা সভাপতি রতন তনছঙ্গা, সহসভাপতি প্রজিত চাকমা, সদস্য ডেভিড বাবু, মিলন চাকমা, জয় ত্রিপুরা ও দীপেন ত্রিপুরা। গুলিবিদ্ধ দুজন হলেন বিদ্যুৎ ত্রিপুরা ও নিরু চাকমা। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও অন্তত দুজন। বাগমারা এলাকাটি শহর থেকে বেশ দূরে হওয়ায় বিস্তারিত এখনও জানা সম্ভব হয়নি, তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কার কথা জানান স্থানীয় প্রশাসন। সকাল 7:45 থেকে 7টার ভিতরে 3 থেকে 5 জন সশস্ত্র গ্রুপ এই আমাদের এই বাগমারার বাজারের পাশে একটা ঘরের ভিতরে সশস্ত্র অবস্থায় প্রবেশ করে এবং ব্রাশ ফায়ার করে। এই ব্রাশ ফায়ারে 6 জন লোক নিহত হয়। যারা নিহত হয়েছেন তাদের মধ্যে MN লার্মা, জেএসএস সংস্কারের যিনি সভাপতি আছেন উনি আছেন, ওনার সাথে আরও অন্যান্য সংগঠনের লোকজন আছেন। তারা সকালবেলা তাদের নাস্তা খাওয়ার জন্য বা অন্যান্য প্রাতরাশ বা অন্য কিছুর জন্য এখানে বসে ওনারা বিশ্রাম করতেছিলেন। ওই অবস্থায় সশস্ত্র সন্ত্রাসীরা এসে গুলি করে তাদেরকে ধান ক্ষেতের ভেতর দিয়ে পালিয়ে যায়। এতটুকু পর্যন্ত সংবাদ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে যে তার যিনি সেক্রেটারি আছেন উনি আমাদেরকে জানাচ্ছেন যে অরিজিনাল যে গ্রুপটা সন্তু লার্মা গ্রুপ, জেএসএস সন্তু লার্মা, এই গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা আক্রমণ করে এই হত্যাকাণ্ড সংগঠিত করে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কবির হোসেন সিদ্দিক। কবির, কিভাবে এই ঘটনা ঘটলো, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কি বলা হচ্ছে এ বিষয়ে? বাগমারায় আজ সকাল 7টার দিকে জনসংহতি সমিতি এবং জনসংহতি সমিতি সংস্কার গ্রুপের মধ্যে সংঘর্ষে 6 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে জেএসএস সংস্কারপন্থী দলের বান্দরবান জেলা সভাপতি রতনও রয়েছে। এর মধ্যে আহত হয়েছে আরও 3 জন। পুলিশ আমাদেরকে জানিয়েছে সকালে জেএসএস সংস্কারপন্থী দলের সদস্যরা রতনের একটি বাগানে বৈঠক করার সময় জেএসএস-এর সশস্ত্র সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে জেএসএস সংস্কারপন্থী দলের 6 জন প্রাণ হারায়। ইতিমধ্যে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ পৌঁছেছে। তারা ঘটনার মূল কারণ জানার চেষ্টা করছে। কবির, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কেন বারবার অশান্ত হচ্ছে পাহাড়, এ বিষয়ে বিস্তারিত জানাতে এবার চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছে সহকর্মী নয়ন বড়ুয়া জয়। তার সাথে অতিথি হিসেবে থাকছেন নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম। জয়, পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে নানামুখী উদ্যোগের কথা বারবার আমরা শুনেছি, তারপরও বিভিন্ন সময় রক্ত ঝরেছে পাহাড়ে। কারণ কি বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা? ধন্যবাদ আফসার, আপনি যথার্থই বলছেন। বারবার কিন্তু পাহাড় অশান্ত হচ্ছে। আজও কিন্তু সকালে বান্দরবনে হতাহতের ঘটনা ঘটেছে। কিন্তু এই বিষয় নিয়ে আমরা একটু বিস্তারিত জানতে চাচ্ছি। আমার পাশে আছেন নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম। আমরা জানতে চাচ্ছি আপনার থেকে, পাহাড়ে বারবার হতাহতের ঘটনা ঘটছে, আজও কিন্তু সকালে বান্দরবনে এরকম ঘটনা ঘটছে, কেন হচ্ছে বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা সবাই জানি যে পার্বত্য চট্টগ্রামে যেসব দল আছে, বিশেষ করে এক সময় ছিল মানবেন্দ্র লার্মার পিসিজিএসএস, পার্বত্য জনসংহতি সমিতি, সেটা দ্বিধা বিভক্ত হয়ে ওখানে সংস্কারবাদী লার্মা গ্রুপ এবং শান্ত গ্রুপ 2টা ভাগ বিভক্ত হয়েছে। একইভাবে ইউপিডিএফ যে আছে, ইউপিডিএফও 2টা ভাগে বিভক্ত হয়েছে। তো বিভক্ত হয়ে এরা দল উপদলে বিভক্ত হয়ে ওদের প্রভাব বিস্তার করার জন্য তারা মরিয়া হয়ে ওঠে। সময়ে সময়ে তাদের এই প্রভাব বিস্তারের ক্ষেত্রগুলিতে তারা সংঘাতে নিজেদেরকে জড়ায়। সংঘাতে জড়ানোর পেছনে শুধু সেটা অত্যন্ত মারাত্মক বিভিন্ন সময় পরিণতি তাদের জন্য ডেকে আনছে। এখন যেটা অ্যালার্মিং হচ্ছে সেটা হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামে বান্দরবন অংশ ছিল তুলনামূলকভাবে অনেক শান্ত। সেখানে তাদের এই মারামারি হানাহানিটা পার্বত্য চট্টগ্রামে বান্দরবনে খুব বেশি স্পিল ওভার করে নাই বা ছড়িয়ে পড়ে নাই। এবারে যে ঘটনা ঘটছে সেটা হচ্ছে অ্যালার্মিং। এরা যে এই যে সংস্কারবাদী যারা বলা হচ্ছে, আজকে যারা নিহত হয়েছে, এরা সংস্কারবাদী। এদেরকে আমরা যতটুকু জেনেছি বিভিন্ন সূত্রে, সংস্কারবাদী বলতে যেটাকে সুধা সিন্ধু যেটাকে নেতৃত্ব দিচ্ছেন সেটাকে লার্মা গ্রুপ নাম দিয়ে অরিজিনাল তারা দাবি করে তারা নিজেরা। আর শান্ত গ্রুপের যেটা আছে পিসিজিএসএস, জনসংহতি সমিতি, এই 2টা গ্রুপের মধ্যেই যে সংঘাত, সেই সংঘাতটা আমি বরাবরই বলেছি, আপনাকেও অনেকবার বলেছি যে এই সংঘাতটা কিন্তু আদর্শিক কোনো সংঘাত নয়।
এটা আদর্শিক কোনো সংঘাতের কারণে তাদের মধ্যে এই হত্যাকাণ্ড পরিচালিত হচ্ছে না। এটা হচ্ছে তাদের প্রভাব বিস্তার, এবং প্রভাব বিস্তারটা তারা বলয় সৃষ্টি করে তাদের চাঁদাবাজির জন্য মেইনলি। পার্বত্য চট্টগ্রামে আপনি খবর নিলে দেখবেন যে যেই এলাকায় যার বেশি প্রভাব সে ওই এলাকায় বেশি করে চাঁদাবাজি করছে, এবং এই চাঁদার কিছুটা অংশ দিয়ে তারা অস্ত্র কেনাকাটা করে, সেটার জন্য তাদের অর্থের প্রয়োজন আছে। তো এইটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে যতদিন পর্যন্ত তারা আদর্শিক নীতির থেকে ফেরত না যাবে, তারা যতদিন পর্যন্ত তাদের চাঁদাবাজির বলয় সৃষ্টি করার চেষ্টা করবে, ততদিন আরও উপদল সৃষ্টি হবে, আরও বেশি হত্যাকাণ্ডের শিকারে পরিণত হবে এইসব দলের নেতা উপনেতারা। ধন্যবাদ আপনাকে। আফসার, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন, আমরা নিরাপত্তা বিশ্লেষক যেমনটা আমাদেরকে জানিয়েছেন, তিনি বলছিলেন কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী খুব একটা সতর্ক অবস্থান যদি থাকতে পারে, কিন্তু আসলে পাহাড় অনেকটা অশান্ত, যে পাহাড় কিন্তু কিছুটা হলেও শান্ত ফিরে আসবে বলে তিনি আশা করছেন। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আফসারের কাছে। যা আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবার করোনা প্রসঙ্গ। এদিকে কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে গোলাগুলিতে 2 জন মাদক কারবারি নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন 3 পুলিশ সদস্য। মঙ্গলবার ভোররাতে পশ্চিম মহেশখালীতে এই ঘটনা ঘটে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস জানান, মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় ইয়াবা ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে 2 মাদক কারবারি গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। করোনা প্রসঙ্গ। গেল 4 দিন ধরে করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষা আশঙ্কাজনক হারে কমেছে। বর্তমানে সংক্রমণের যে চিত্র জনস্বাস্থ্যবিদরা বলছেন, তাতে দৈনিক কমপক্ষে 20,000 নমুনা পরীক্ষা করা উচিত, কিন্তু হয়েছে তার উল্টো। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, আগের মতো প্রয়োজন ছাড়া কাউকে পরীক্ষা করা হচ্ছে না। তবে সরকারি হাসপাতালেও পরীক্ষার ফি নির্ধারণ প্রভাব ফেলেছে বলে মনে করছেন কেউ কেউ। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন পারভেজ। শুরু থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও দেশের জনস্বাস্থ্যবিদরা করোনা নিয়ন্ত্রণে পরীক্ষার ওপর জোর দিয়েছেন। পরীক্ষা করে ব্যক্তি আইসোলেশনে থাকলে সংক্রমণ ছড়িয়ে পড়ে না। দেশে শুরুতে একটি মাত্র পিসিআর ল্যাব দিয়ে করোনা পরীক্ষা হতো। বর্তমানে পরীক্ষা হচ্ছে 73টি ল্যাবে। ল্যাব বাড়লেও সক্ষমতা অনুযায়ী নমুনা সংগ্রহ ও পরীক্ষার সংখ্যা বাড়েনি, বরং গেল 4 দিন ধরে কমছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যে গেল 8 দিনের হিসেবে দেখা যায়, জুন মাসের 29, 30 এবং চলতি মাসের 1 ও 2 তারিখে নমুনা সংগ্রহ গড়ে 17,000 হয়, কিন্তু গেল 4 দিন ধরে কমে গেছে। করোনা পরীক্ষার ক্ষেত্রেও পাওয়া যায় একই চিত্র। করোনা পরীক্ষা গেল 4 দিনে কমে গেছে আশঙ্কাজনক হারে। যেখানে সংক্রমণ বাড়ছে, সেখানে নমুনা পরীক্ষার সংখ্যা কমার কারণ কি? পরীক্ষাটা কিছুটা কমেছে, আসলে এটা অনেকগুলো কারণ থাকতে পারে। একটা তো অবশ্যই আছে যে আমরা ফিটা নির্ধারণ করেছিল অপ্রয়োজনীয় যাতে ব্যবহারটা কম করানোর জন্য। কারণ অনেকে আছে যে কোনো বাসার সিকিউরিটি গার্ড আক্রান্ত হলে সেই বাসা পুরো ফ্ল্যাটে সবাই করতো। নমুনা যে কম করবো তা না, নমুনা অবশ্যই আমি বেশি বেশি করবো। সেক্ষেত্রে যারা অবশ্যই মনে হচ্ছে সন্দেহজনক তাদের ক্ষেত্রে নমুনাটা করা ভালো। জনস্বাস্থ্যবিদরা বলছেন, করোনা পরীক্ষার জন্য সরকারি হাসপাতালে অর্থ নির্ধারণ করাই যদি নমুনা সংগ্রহ ও পরীক্ষা কমে যায়, তবে তা চিন্তার বিষয়। 1020 হলে আমরা একটা যেটাকে সমর্থনযোগ্য একটা রেট পেতাম। প্রত্যেক দিনই নতুন নতুন ল্যাবরেটরি যোগ হচ্ছে, তাহলে তো আমাদের স্যাম্পল কালেকশন তো কমে যাওয়ার কথা না। একটা নতুন ল্যাবরেটরি যেখানে হচ্ছে সেখানে তার একটা পশ্চাৎভূমি থাকবে না, সেখানে তার আশেপাশের লোকরা সেখানে এসে টেস্ট করাবে না। বর্তমান অবস্থা বিবেচনা অবশ্যই টেস্টের সংখ্যা বাড়ানো দরকার, লজিস্টিক বাড়ানো দরকার, ম্যান পাওয়ার বাড়ানো দরকার, কিন্তু আমাদেরকে এর চাইতে বেশি জোর দিতে হবে কমিউনিটিতে এই কোভিড রোগের ছড়িয়ে পড়াটা, এটাকে থামাতে হবে। দেশে এখন পর্যন্ত 42 জেলায় করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব নেই। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। করোনা মহামারীর কারণে স্থগিত আছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। এদিকে 5 আগস্ট বর্তমান মেয়র আজম নাসিরের মেয়াদ শেষ হচ্ছে। এর আগে সিটি নির্বাচনের কোনো সম্ভাবনা নেই বলেও ইঙ্গিত দিয়েছেন নির্বাচনী কর্মকর্তারা। তাহলে ভোট গ্রহণের আগ পর্যন্ত কার হাতে ন্যস্ত হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দায়িত্ব? এমন প্রশ্নই নগরবাসীর। নয়নবরা জয়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
গেল 29 মার্চ চট্টগ্রাম সিটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু দেশে করোনা সংক্রমণের বিস্তার ঘটায় অন্যান্য নির্বাচনের মতো এই নির্বাচনও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয় নির্বাচন কমিশন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পঞ্চম পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হচ্ছে আগামী 5 আগস্ট। তবে করোনার ভয়াবহতার মধ্যে এই সময়ের আগে নির্বাচন না করার পক্ষে আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তারা। বিশেষ করে লোকাল গভর্নমেন্ট নির্বাচনগুলোতে প্রার্থী এবং ভোটারদের মধ্যে যেহেতু ইনভলভমেন্টটা বেশি থাকে, এটা আসলে সবারই দেখার বিষয়। আগামী 5 আগস্টের মধ্যে নির্বাচন না হলে বর্তমান মেয়র আজমন নাসির উদ্দিন দায়িত্ব পালন করে যাবেন, নাকি কমিশন নতুন প্রশাসক নিয়োগ দেবেন, এই নিয়ে বন্দর নগরীতে চলছে নানা জল্পনা কল্পনা। চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বলছেন, সিটি কর্পোরেশনের আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। এই সিদ্ধান্তটা সম্পূর্ণ সরকারের, মানে ওনারা কি পূর্বের পরিষদকেই কন্টিনিউ করতে বলবেন, নাকি তাদেরকে মানে অব্যাহতি দিয়ে নতুন করে কাউকে প্রশাসক হিসেবে নিয়োগ দিবেন। তবে সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, এই সংকটের মধ্যে মেয়র নাসিরের নেতৃত্বে এই পরিষদের কার্যক্রম চালু রাখার কোনো বিকল্প নেই। যারা দায়িত্বে আছেন তাদের মেয়াদ বাড়িয়ে দিয়ে অথবা যিনি মেয়র হিসেবে আছেন তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে আইন করা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ বলে মনে করছি আমরা। আর মেয়র নাসির বলছেন, কমিশন যে সিদ্ধান্ত নেবেন সেটি কার্যকর হবে। নির্বাচন কমিশন নির্বাচনী আইনে যা আছে সেটা করবে। এখানে তো আর আমার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা বা ব্যক্তিগত মতামতের কোনো সুযোগই এখানে নেই। এটা আর সেজন্য কোনো মতামত দেওয়ারে আমি কোনো পক্ষপাতী না। তবে মেয়রের দায়িত্বে না থাকলেও সব সময় মানুষের পাশে থাকার কথা জানান তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদে নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন। আবার স্বাগত, দেখছেন নিউজ 24। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রত্যেক করোনা রোগীদের পুষ্টিকর খাবারের জন্য প্রতিদিনের বরাদ্দ 300 টাকা, আর করোনা চিকিৎসায় ডাক্তার, নার্স এবং টেকনোলজিস্টের জন্য বরাদ্দ 500 টাকা করে। করোনাকালে রোগী ও স্বাস্থ্যকর্মীদের জন্য বরাদ্দ বাড়লেও বাড়েনি খাদ্যের মান। পুষ্টিকর খাদ্যের তালিকায় রাখা হচ্ছে কম দামের চালের ভাত, সস্তায় পাওয়া তেলাপিয়া মাছ আর ব্রয়লার মুরগি। এতে করে পুষ্টিকর খাদ্য তো দূরের কথা, খাবার খাওয়াই কঠিন হয়ে পড়েছে রোগী ও স্বাস্থ্যকর্মীদের। করোনা মহামারীর মধ্যেও চালু করা হয়নি সিরাজগঞ্জে 2টি সরকারি হাসপাতালে থাকা 17টি ভেন্টিলেটর মেশিন। ভেন্টিলেটরের অভাবে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে সেখানে। 17টি ভেন্টিলেটর চালু না করায় স্বাস্থ্য বিভাগের অবহেলাকে দায়ী করছেন সচেতন মহল। করোনাকালে দ্রুত ভেন্টিলেটরগুলো চালু করে মানুষের জীবন রক্ষার দাবি সিরাজগঞ্জবাসীর। করোনা সংক্রমণ ঠেকাতেও রাজধানীর ওয়ারী এলাকায় চলছে 21 দিনের লকডাউন। আজ চতুর্থ দিনের চিত্র জানাতে এই মুহূর্তে ওয়ারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ রায়হান। রায়হান, আপনি ওয়ারীতে অবস্থান করছেন। ওয়ারীতে লকডাউন কার্যকরে কতটা সচেতন মানুষ এবং কি বলছেন সংশ্লিষ্টরা? রায়হান, কি আপনি আমাকে শুনতে পেয়েছেন? রায়হান, আপনি তো ওয়ারীতে আছেন। ওয়ারীতে লকডাউন কার্যকরে আসলে মানুষ কতটা সচেতন হয়েছে আর সংশ্লিষ্টদের কোনো বক্তব্য আছে কিনা এই বিষয়ে? ছিলেন যে মূলত আজকে চতুর্থ দিনের মতো লকডাউন চলছে রাজধানীর ওয়ারী এলাকায়। আমরা সকাল থেকেই রয়েছি, যে বিষয়টি আমরা আসলে দেখতে পাচ্ছি যে মূলত সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভেতরের অনেক বাসিন্দাই নানা কারণ নিয়ে মূলত এখানে আসছেন এবং তারা বের হতে চাচ্ছেন। তবে এই মুহূর্তে আপনাকে একটু চিত্রটা দেখাই যে মূলত যেই ফটকটি রয়েছে, 2টি গেট মূলত খোলা রয়েছে, একটি দিয়ে প্রবেশ এবং অন্যটি দিয়ে বের হতে দেয়া হচ্ছে। মূলত এখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা আসলে জরুরি প্রয়োজনে আছেন তারা কিন্তু ভিড় জমাচ্ছেন। বিশেষ করে আমরা রেড ক্রিসেন্ট সোসাইটি এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি সিটি কর্পোরেশন এবং সমন্বয় করার জন্য বেশ কিছু সংস্থার গাড়িও কিন্তু ভেতর ইতিমধ্যে প্রবেশ করেছে। তো আরেকটি বিষয় একটু বলে রাখি যে ভেতরের বাসিন্দা যারা আছেন খুব স্বতঃস্ফূর্তভাবে যে তারা আসলে এই লকডাউনটা মানছেন বিষয়টা কিন্তু মোটেও তেমন নয়। কেননা আমরা যে বিষয়টি লক্ষ্য করছি যে অনেকেই আসছেন খুব ছোটোখাটো ঘটনার জন্য তারা বেরোতে চাচ্ছেন এবং এক পর্যায়ে তারা পুলিশ এবং ভলান্টিয়ার তাদের সাথেও কিন্তু অনেকটা বাকবিতণ্ডায় জড়াচ্ছেন এবং সেই সাথে নিজেদের প্রয়োজনকেই একটু
বড় করে তারা তুলে ধরছেন। তবে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে পুলিশরা হয়তো অনেকটা আন্তরিকভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, তবে অনেক ক্ষেত্রেই আসলে খুব একটা সম্ভব হয়ে ওঠে না। এই বিষয়টি কিন্তু আমরা খুব ভালোভাবে আমরা লক্ষ্য করলাম। একটু আপনার সাথে একটু কথা বলি, আপনি একটু বলবেন যে কি কাজে আপনি বেরোতে চাচ্ছিলেন? না আমি বেরোতে এখন যাইনি, আমি বাসা বের হয়েছিলাম পারমিশন নিয়ে, দেন আমি আবার কাজটা সেরে আমি আবার বাসায় আমার ঢুকেছি, এখানে আমার নিজেদেরই বাড়ি। আচ্ছা, তো আপনি তো জানেন যে এখন পূর্ণাঙ্গ লকডাউন চলছে, বের হওয়া কিংবা প্রবেশ করা যাবে না, সেক্ষেত্রে যারা বিজনেস করে তাদের একটু সুযোগ আছে, ঠিক আছে। আসলে শুনছিলেন যে একজন বাসিন্দা কিন্তু বলছিলেন যে মূলত ভেতরে প্রবেশ করতে দেওয়ার ক্ষেত্রে কিছুটা শিথিল করার জন্য উনি বলছিলেন। এইমাত্র আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর গাড়ি কিন্তু ভেতরে প্রবেশ করছে এবং সেই সাথে বলা যায় যে ওয়ারি এলাকার যে লকডাউন সেটা 4র্থ দিনের মতো সার্বিকভাবে পালন হচ্ছে। তবে কিছু কিছু নাগরিকের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি খুব একটা সহায়তা কিন্তু পাচ্ছে না এখানকার স্থানীয় প্রশাসন। তো আফসার, এই ছিল রাজধানী ওয়ারি থেকে আমার কাছে সার্বিক চিত্র। আফসার। রায়হান, আপনাকে ধন্যবাদ। ওয়ারির লকডাউনের খবর জানাচ্ছিলেন সহকর্মী রায়হান। নদ নদীর পানি কমলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। কোথাও কোথাও নদী ভাঙন মানুষের দুর্ভোগ বাড়িয়েছে। বন্যার খবর জানাতে এই মুহূর্তে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সামাদ সায়েম। সায়েম, বন্যার সবশেষ কি খবর আছে আপনার কাছে, কি দেখছেন পরিস্থিতি? সায়েম, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনার কাছে প্রশ্ন ছিল, বন্যার সবশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ধন্যবাদ আফসার। বন্যায় পানিবন্দী, বন্যায় নদী ভাঙন, বন্যায় ফসলের ক্ষতি, তার উপরে করোনায় কর্মহীন, এ নিয়ে কিন্তু আসলে সিরাজগঞ্জের যে যমুনা পাড়ের মানুষ রয়েছে তারা কিন্তু আসলে দুর্বিষহ অবস্থায় জীবনযাপন করছে। কিন্তু এখন পর্যন্ত কিন্তু সরকারিভাবে যে কোনো সহায়তা বা কোনো কিছু তা কিন্তু এই সমস্ত মানুষের ঘরে পৌঁছেনি। এই সমস্ত যারা পানিবন্দী রয়েছে তারা কিন্তু ওয়াবদা বাদে কিন্তু ঝুপড়ি তুলে এই প্রচুর বৃষ্টির মধ্যে, ঝড় বৃষ্টির মধ্যে কিন্তু করুণভাবে জীবনযাপন করছে। তারপরেও কিন্তু আসলে সরকার বা কোনো বিত্তশালী মানুষের কিন্তু আসলে একটু টনক নড়েনি যে এই সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এছাড়াও যে চরাঞ্চল রয়েছে সেই চরাঞ্চলের অবস্থা কিন্তু আরও করুণ। এ সমস্ত মানুষ কিন্তু তাদের যে স্বপ্নের ফসল, সেই সব ফসল হারিয়ে কিন্তু আসলে নিঃস্ব অবস্থায় জীবনযাপন করছে। সামনে ভবিষ্যৎ নিয়ে কিন্তু তারা আসলে দুশ্চিন্তায় রয়েছে। এছাড়াও যমুনা নদীর যে পানি বাড়ার সাথে সাথে এবং যে ভাঙন শুরু হয়েছে, এই ভাঙনে কিন্তু আসলে এক সময় যারা সম্পদশালী মানুষ তারা কিন্তু আসলে একেবারে নিঃস্ব হয়ে পড়ছে। তারা কিন্তু খোলা আকাশের নিচে বসবাস করছে। একটা ঘর যে তুলবে, পরিবার নিয়ে থাকবে, সেই জায়গাটুকু কিন্তু তাদের নেই। এই অবস্থায় কিন্তু আসলে যে জনপ্রতিনিধি বা সরকার কেউ কিন্তু আসলে তাদের পাশে দাঁড়ায়নি। এতে কিন্তু তাদের মধ্যে কিন্তু চরম ক্ষোভ বিরাজ করছে। এছাড়াও নদী ভাঙন যে প্রতি বছরে মানুষ বিলীন হচ্ছে, তারপরেও কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে এই ভাঙন এলাকায় কিন্তু আসলে যে বাঁধ বা ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ, সেই ব্যবস্থা গ্রহণ কিন্তু করা হচ্ছে না। প্রতিদিন কিন্তু আসলে যে সিরাজগঞ্জের মানচিত্র থেকে কিন্তু আসলে হারিয়ে যাচ্ছে সিরাজগঞ্জের এই বসত ভিটা, এগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। এতে কিন্তু একদিকে যেমন গাছপালা নষ্ট হয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, তেমনি শিক্ষা প্রতিষ্ঠান, বাজারঘাট এগুলো বিলীন হওয়ার কারণে কিন্তু আসলে যে সামাজিক প্রভাবও পড়ছে এবং অনেক শিক্ষার্থীর কিন্তু শিক্ষা জীবনও ঝরে যাচ্ছে। তো সব মিলে কিন্তু আসলে এই যে নদী ভাঙন কবলিত এবং বন্যা কবলিত মানুষের দাবি, তাই সরকার যেন আসলে এই বন্যার সময় যেন বিশেষ বরাদ্দ দিয়ে এদেরকে সহায়তা দেয়। তো এই ছিল আমার কাছ থেকে সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আফসার আপনার কাছে। স্যার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। করোনা দুর্যোগকে শুধু নেতিবাচক হিসেবে না দেখে ঘুরে দাঁড়ানোর শক্তি হিসেবে দেখছেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। তিনি মনে করেন, দুর্যোগ পরবর্তী বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হতে পারে যদি এখন থেকে পরিকল্পনা অনুযায়ী কাজ করা যায়। এজন্য পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা আর কালো টাকাকে অর্থনীতির মূলধারার বিনিয়োগে গুরুত্ব দেন তিনি। জানান, ঘরে বসে যাতে মানুষ সব ধরনের ব্যাংকিং সেবা পায় সেইভাবেই কাজ করছেন তারা। সুলতান আহমেদের রিপোর্ট।
দুর্যোগের এই সময়ে মানুষের হাতে অর্থ পৌঁছে দিতে নিরলস সেবা দিচ্ছে ব্যাংকগুলো। কম সুদে ঋণ পাওয়া আর আমানত সুরক্ষার কথা ভেবে বর্তমানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রতি আস্থা বেড়েছে গ্রাহকদের। আধুনিক ব্যাংকিংয়ে খানিকটা পিছিয়ে থাকা সরকারি ব্যাংকগুলো এখন ঘরেই মানুষকে সেবা পৌঁছে দিতে পরিকল্পনা করছে। অগ্রণী ব্যাংকের এই শীর্ষ কর্তা জানালেন বিকাশের সাথে তাদের নতুন চুক্তির কথা। পাশাপাশি রেমিটেন্স আনার ক্ষেত্রেও আধুনিক সেবা দেবেন বলে জানালেন প্রত্যয়। ব্যাংক থেকে বিকাশে আসবে, বিকাশ থেকে আমার ব্যাংকে আসবে। তো এটা করলে কিন্তু আমার কাস্টমার বেসটা তাদের কিন্তু আরো কমফোর্ট হবে। রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকটির গ্রাহক সংখ্যা বর্তমানে 1,30,00,000। মোট 13,000 কর্মী নিয়ে পরিচালনা করছেন 956টি শাখা। আমানত ছাড়িয়ে গেছে 68,000 কোটি টাকা, যার বিপরীতে ঋণ বিতরণ করেছেন 47,000 কোটি। তবে এর মধ্যেই প্রায় 6,000 কোটি টাকা রয়েছে খেলাপি হিসেবে। সম্ভাবনাগুলো কোথায় কোথায়, ওই সম্ভাবনা দিকে আগাতে হবে। এই কি লস করলাম, কি করলাম, এটা আমরা কাউন্ট না করে বরং আমরা এগিয়ে যেতে হবে, চ্যালেঞ্জ সামনে নিয়ে। শীর্ষ এই ব্যাংকার মনে করেন দেশের বাইরে অর্থ পাচার উন্নয়নের বড় শত্রু। এছাড়া বাজেটে দেয়া কালো টাকা সাদা করার সুযোগকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। যে আমাদের কান্ট্রি রেটিংও যাতে আমাদের না কমে, আমাদের প্রতি বিরূপ মনোভাব না আসে, আবার এই যে একটা লন্ডার্ড মানি বা আনডিক্লেয়ার্ড মানি সেটাও যাতে ইকোনমিতে আসে। আগে কিন্তু রিয়েল এস্টেটে ছিল অথবা ক্যাপিটাল মার্কেটে ছিল, এবার কিন্তু ব্যাংকে আসার জন্য বলেছেন। জাতির পিতার দেয়া অগ্রণী নামের সারমর্ম অনুভব করে সবার অগ্রে থাকার প্রত্যয় ব্যক্ত করেন শামসুল ইসলাম। সেই নামের সার্থকতা প্রমাণে আমরা সচেষ্ট। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। প্রাতিষ্ঠানিক বিনিয়োগে বাধ্যবাধকতা তৈরি করেও গতি আসছে না শেয়ার বাজারে। এছাড়া নতুন বাজেটে কালো টাকা বিনিয়োগের শর্ত শিথিল করা হলেও তার খুব বেশি সুফল মিলবে না বলে মনে করছেন পুঁজিবাজার বিশেষজ্ঞরা। এক্ষেত্রে করোনা সংকট কাটিয়ে বাজার স্বাভাবিক হতে এবং বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে আরও দীর্ঘ সময় লাগার কথা বলছেন বাজার বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। নতুন অর্থ বছরে শেয়ার বাজারকে গতিশীল ও উজ্জীবিত করতে বাজেটে স্বল্প ও দীর্ঘমেয়াদী নানা পদক্ষেপের কথা বলেন অর্থমন্ত্রী, যার অন্যতম ছিল পুঁজিবাজারে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অংশগ্রহণ বাড়ানো। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে দিয়ে শেয়ারকে নিয়ে বাজার উজ্জীবিত করার পরামর্শ কিছুটা কাজে আসলেও তা টেকসই হচ্ছে না বাজারের সূচক ও লেনদেনের গতি ফেরাতে। আস্থা ফিরছে না বিনিয়োগকারীদের। পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন, শেয়ারের দাম একটি নির্দিষ্ট সীমায় বেঁধে দেওয়ার ফলে বাজারে ক্রেতা বিক্রেতার সংকট দেখা দিয়েছে। অনেকে শেয়ার বিক্রি করতে গিয়েও তা বিক্রি করতে পারছেন না। এছাড়া দৈনিক হাতবদল হচ্ছে অল্প কিছু শেয়ারের, ফলে কমছে পুঁজিবাজারের লেনদেন। 30-40টা কোম্পানির দামের সামান্য কিছু মুভমেন্ট ছাড়া বাকি প্রায় 300 কোম্পানির প্রাইস মুভমেন্ট কিছুই হয় না। বোঝা যায় আর্টিফিশিয়ালি কিছু দাম এখানে এর দুটো কিনছে, ওই চারটা বিক্রি করছে, জাস্ট টু শো দ্য পুঁজিবাজার ইজ ওয়ার্কিং। 90% কোম্পানি গত বছর থেকে কম দেখাচ্ছে ইনকাম। তো তাহলে শেয়ার বাজার ঘুরে দাঁড়াবে কিছুর উপর? একটা ডিমান্ড কমানো হয়েছে, বিদেশিরা উইথড্র করতেছে, তারপর কোনো ট্যাক্স ইনসেন্টিভ দেওয়া হলো না। কি কারণে শেয়ার বাজার ঘুরে দাঁড়াবে? বিশ্লেষকদের অভিমত, বাজেটে তালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট কর এবং লেনদেনের উপর কর কমানো হয়নি। এছাড়া শেয়ার বাজারে যে শর্তে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেয়া হয়েছে তাতেও খুব বেশি সাড়া মেলার সম্ভাবনা নেই। তাই সার্বিক অর্থনীতি স্বাভাবিক না হলে বাজারে ছন্দ ফিরবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পুঁজিবাজারে এবার এমন কোনো প্রণোদনা বা কিছু নাই যেটার কোনো ইম্প্যাক্ট বাজেটে আপনার পুঁজিবাজারের উপর পড়বে। এই কালো টাকার যে একটা প্রভিশন করছে, এটা তেমন কোনো ইনভেস্টমেন্ট পুঁজিবাজারে এই কন্ডিশনে 1 বছর ধরে রাখো, 10% ট্যাক্স দাও, এসব কন্ডিশনে তেমন কোনো বিনিয়োগ পুঁজিবাজারে হবে। আমাদের প্রত্যাশা ছিল ট্রেডিং এর উপরে যে ট্যাক্স সেটা যদি কমানো হইতো তাহলে সবচেয়ে ভালো হইতো আর কি। সবকিছুই নির্ভর করতেছে এখন আমাদের করোনা ভাইরাসের যে সমস্যাটা, এটা যত তাড়াতাড়ি শেষ হয় ততই আমাদের জন্য ভালো আর কি। বাজেট পাশের পর দ্বিতীয় দিনের মতো রোববার সূচকের পতনের মধ্য দিয়ে শেষ হয় পুঁজিবাজার লেনদেন। বরাবরের মতো 90% শেয়ারের দামই ছিল অপরিবর্তিত। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। নিচে আরও একটা বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবার স্বাগত সংবাদে।
আন্তর্জাতিক প্রসঙ্গ, বিশ্বজুড়ে গেল 24 ঘন্টায় আরও 1,70,000-এর বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে আর মারা গেছে 3,500 মানুষ। এসব ঘটনায় বিশ্বে কোভিড-19 মোট মৃতের সংখ্যা 5,40,000 ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছে 1,17,00,000-এর বেশি মানুষ। তার মধ্যে যুক্তরাষ্ট্রে সংক্রমিত 30 লাখের বেশি। এদিকে দৈনিক মৃত্যুতে এবার যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে ভারত। অন্যদিকে জাতিসংঘ সতর্ক করেছে বন্যপ্রাণীর সুরক্ষা এবং পরিবেশ রক্ষায় পদক্ষেপ নেওয়া না হলে আরও মহামারী হবে। আসমাতুলির ডেস্ক রিপোর্ট। মৃত্যু কমলেও যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ বাড়ছেই। দেশটিতে গেল 24 ঘন্টায় আরও 50,000-এর বেশি মানুষ ভাইরাসটিতে সংক্রমিত হয়েছে। মৃত্যু হয়েছে 378 জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা 1,33,000-এ দাঁড়িয়েছে। মোট আক্রান্তের সংখ্যা 30 লাখ ছাড়িয়েছে। আর চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস যুক্তরাষ্ট্র সহ পুরো বিশ্বের বিশাল ক্ষতি করেছে বলে ফের অভিযোগ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে বিশ্বে গেল একদিনে কোভিড-19-এর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে 656 জনের। দেশটিতে মোট মৃতের সংখ্যা 65,000-এর বেশি। ভারতে করোনা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। আক্রান্তের সংখ্যা 7 লাখ ছাড়িয়ে করোনা সংক্রমণে এখন যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরে দেশটির অবস্থান। ভারতে গেল 24 ঘন্টায় মারা গেছে 474 জন, যা একই দিনে যুক্তরাষ্ট্রের প্রাণহানির চেয়ে বেশি। তবে স্বস্তির খবর হলো বিশ্বব্যাপী এ পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন 66 লাখের বেশি মানুষ। এদিকে প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়া রোগ বাড়ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা। আর বন্যপ্রাণীর সুরক্ষা ও পরিবেশ রক্ষায় পদক্ষেপ না নেওয়া হলে এর প্রকোপ আরও বাড়তে থাকবে বলে জানান তারা। বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। আসমাতুলি, নিউজ 24। সীমান্ত সংঘাতের জেরে চীনের 59টি অ্যাপ নিষিদ্ধের পর এবার চীনা কোম্পানির প্রস্তাবিত 50টি প্রকল্প পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে ভারত। তবে ভারতের এই নীতিকে বৈষম্যমূলক আখ্যা দিয়েছে চীনা বিনিয়োগকারীরা। নীতি পরিবর্তনের পর থেকে চীনা কোম্পানির 40 থেকে 50টি আবেদন জমা পড়েছে। বর্তমানে সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। তবে এ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়। লাদাখ সীমান্তে গলওয়ান ও উপত্যকা থেকে অন্তত 1 কিলোমিটার পিছু হটেছে চীনের সেনারা। চীন এবং ভারত দুপক্ষই বলছে তারা সেনা সরিয়ে পিছু হটে যাওয়ার ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে সোমবার জানানো হলো, ভারত ও চীন উত্তেজনা থেকে যদি যুদ্ধ হয় তাহলে মার্কিন সেনাবাহিনী ভারতকে সাহায্য করবে। এদিকে টিকটক সহ চীনা অ্যাপ নিষিদ্ধের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর হত্যাযজ্ঞ চালানোর দায়ে মিয়ানমারের 2 শীর্ষ সেনা কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। তারা হলেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান সেনাপতি সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং এবং উপসেনাপতি ভাইস সিনিয়র জেনারেল সো উইন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বিভিন্ন দেশের 49 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর যে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন সেই তালিকায় এই 2 সেনা কর্মকর্তার সম্পত্তি বাজেয়াপ্ত ও ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল থাকছে। হ্লাইংয়ের উপর নিষেধাজ্ঞা আরোপের কারণ হিসেবে যুক্তরাজ্য বলছে, সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে 2017 ও 2019 সালে রাখাইনে অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছিলেন তিনি এবং উপপ্রধান হিসেবে সো উইনকেও একই ধরনের হত্যাযজ্ঞ ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করা হয়েছে। 49 জনের নিষেধাজ্ঞার তালিকায় সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যার সঙ্গে জড়িত হিসেবে চিহ্নিত 20 জনও রয়েছে। নিচে আরও একটা বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত সংবাদে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার কারণে সব বাহিনীগুলোর মধ্যে বিজিবি সদস্যরা সবচেয়ে কম করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার সকালে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল শাফিনুল ইসলাম রাজধানীর পিলখানায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই বিজিবি সদস্যদের স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়। এখনও সর্বোচ্চ সতর্কতার মধ্য দিয়ে বিজিবি সদস্যরা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। এ কারণে অন্যান্য বাহিনীর তুলনায় বিজিবি সদস্যদের করোনায় আক্রান্তের হার সবচেয়ে কম। এখন পর্যন্ত মাত্র 11 জন বিজিবি সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আমাদের প্রতিটা বিওপি, ব্যাটালিয়ন, সেক্টর, রিজিয়ন এবং পিলখানায় আমরা প্রতিটা স্বাস্থ্যবিধি অত্যন্ত কঠোর সঙ্গে মেনে চলি বলেই হয়তো
আমাদের সংক্রমণের সংখ্যা এত কম। এই ছিল এখনকার আয়োজন, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।